সুপ্রভাত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা উদারনীতিবাদের তৃতীয় যে ভাগ অর্থাৎ সমকালীন উদারনীতিবাদ নিয়ে আলোচনা করব। গত দিনে আমরা আলোচনা করেছিলাম বা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সংশোধনমূলক উদারনীতিবাদ নিয়ে। তো শুরু করি আজকে তৃতীয় অংশটা নিয়ে, সমকালীন উদারনীতিবাদ। তো গত ক্লাসে যখন আমরা সংশোধনমূলক উদারনীতিবাদ নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা সেখানে দেখেছিলাম যে সংশোধনমূলক উদারনীতিবাদের একটা বিশেষ দিক হলো যে জনকল্যাণকর রাষ্ট্রের তত্ত্ব প্রচার করা, অর্থাৎ রাষ্ট্র হবে জনকল্যাণকামী এবং সেখানে রাষ্ট্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল ব্যক্তি অপেক্ষা। তো আজকে আমরা দেখব যে সমকালীন উদারনীতিবাদ সেখানে কি বলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সংশোধনমূলক উদারনীতিবাদ প্রচারিত যে জনকল্যাণকর রাষ্ট্রের তত্ত্ব সেটি ব্যর্থতায় পর্যবসিত হয়, অর্থাৎ সেটি যে ব্যর্থ এটি সকলের কাছে সকলে উপলব্ধি করতে পারে। কারণ জনকল্যাণকর নীতি অনুসরণ করতে গিয়ে রাষ্ট্রের কার্যক্ষেত্রের পরিধি সেটা অনেকটা বেড়ে গিয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে ওই সব দায় দায়িত্ব পালন, কার্যাবলী সম্পাদন, এই সমস্ত কিছুর জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন ছিল এবং সেই প্রচুর পরিমাণ অর্থ সরকারের হাতে ছিল না। তো এই যে পরিস্থিতি, কার্যপালন এবং দায় দায়িত্ব পালনের জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ সরকারের হাতে ছিল না। তো এই পরিস্থিতিকে ডেসমন্ড কিং এই অবস্থাকে রাজনৈতিক দেউলিয়াপনা বলে চিহ্নিত করেছেন। তো এরই ফল হিসাবে মুদ্রাস্ফীতি, বেকারত্বের বৃদ্ধি প্রভৃতির মতো নানা রকম অর্থনৈতিক সমস্যাগুলির সমাধানে জনকল্যাণকর রাষ্ট্রের যে ধারণা, যে জনকল্যাণকর রাষ্ট্র ব্যর্থ, এটি মানুষ বুঝতে পারে এবং সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভের সঞ্চার হয়েছিল এবং তাদের কাছে এরূপ রাষ্ট্রের গ্রহণযোগ্যতা যথেষ্ট পরিমাণ হ্রাস পেয়েছিল। তো ডেসমন্ড কিং সংশোধনমূলক উদারনীতিবাদে, সংশোধনমূলক গণতন্ত্রের এই যে সংকট, এই সংকটকে বলেছেন বৈধতার সংকট বা লেজিটিমেসি ক্রাইসিস। অর্থাৎ লেজিটিমেসি ক্রাইসিস হচ্ছে কি, বৈধতার সংকট কি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী সময়ে সংশোধনমূলক উদারনীতিবাদের গ্রহণযোগ্যতা একটি সংকটের মুখে এসে পড়ে, সেটি হলো বৈধতার সংকট বা লেজিটিমেসি ক্রাইসিস। তো এই সংকট দূরীকরণের উদ্দেশ্যে উদারনীতিবাদী তাত্ত্বিক ও অর্থনীতিবিদরা মুক্ত বাজার তত্ত্ব প্রচারের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অন্যভাবে যদি আমরা বলি, তারা কার্যত সনাতন উদারনীতিবাদকে আবার ফিরিয়ে আনতে চেয়েছিলেন। এছাড়াও আমরা আরও অন্যভাবেও বলা যেতে পারে, এবং বিংশ শতাব্দীর 70-এর দশক থেকে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট দ্রুত বদলাতে শুরু করে। একদিকে সমাজতান্ত্রিক দুনিয়া ধনতান্ত্রিক দুনিয়ার তুলনায় ক্রমশই পিছু উঠতে থাকছিল এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত যে ধনতান্ত্রিক দেশগুলি উদারীকরণ তথা বিশ্বায়নের উপর ভর করে গোটা বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করে দেয় এবং 90-এর দশকের শুরুতে সমাজতান্ত্রিক দেশগুলির বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত ধনতান্ত্রিক দেশগুলি গোটা বিশ্বের উপর আধিপত্য বিস্তার সম্পূর্ণ করে ফেলে
এই মতাবস্থায় প্রয়োজন হয় ধনতন্ত্রের রাজনৈতিক তত্ত্ব হিসাবে উদারনীতিবাদকে পুনরায় পরিবর্তন করে নতুন পরিস্থিতির উপযোগী করে তোলা। উদারনীতিবাদের এই পুনরুত্থানকে আমরা বলতে পারি সমকালীন উদারনীতিবাদ, বা অনেকে এটার নাম দিয়েছেন নয়া উদারনীতিবাদ বা নিও লিবারালিজম। তো এই উদারনীতিবাদ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পরিধিকে সীমিত করতে চায় এবং রাষ্ট্রীয় উদ্যোগের অবসান ঘটিয়ে অর্থনীতিকে পুরোপুরি বেসরকারীকরণ করতে চায়। নয়া উদারনীতিবাদের সমর্থকদের বিশ্বাস অনিয়ন্ত্রিত বাজার অর্থনীতি সমাজের উন্নতি, সমৃদ্ধি ও দক্ষতা সুনিশ্চিত করতে সক্ষম এবং মুক্ত বাজার অর্থনীতি মানুষের স্বাধীনতা ও দায়িত্বশীলতা বাড়ায়। এক কথায় নয়া উদারনীতিবাদ বা সমকালীন উদারনীতিবাদ হল সনাতন উদারনীতিবাদের অত্যাধুনিক সংস্করণ। তো সমকালীন উদারনীতিবাদের সমর্থকদের মধ্যে যারা উল্লেখযোগ্য আছেন তাদের মধ্যে তারা হলেন ফ্রেডরিক হায়েক, মিল্টন ফ্রিডম্যান, রবার্ট নজিক প্রমুখ ব্যক্তিগণ। সমকালীন উদারনীতিবাদের প্রবক্তারা এমন একটি উদারনৈতিক সমাজ গড়ে তুলতে আগ্রহী ছিলেন যেখানে প্রতিটি মানুষ তার ব্যক্তিত্বের সর্বাধিক বিকাশ ঘটাতে পারে, কিন্তু কিভাবে তা সম্ভব তা নিয়ে তাদের মধ্যে একটা মতপার্থক্য ছিল বা রয়েছে। এই মতপার্থক্যের ভিত্তিতে জে.ডব্লিউ. স্মিথ তিনি সমকালীন উদারনীতিবাদকে তিনটি ভাগে ভাগ করেন। সেই তিনটি ভাগ কি? জে.ডব্লিউ. স্মিথ তিনি সমকালীন বা কন্টেম্পোরারি লিবারালিজমকে তিনটি ভাগে ভাগ করেছেন। সেই তিনটি ভাগ হল ইচ্ছা স্বাতন্ত্র্যবাদ, উদারনৈতিক বহুত্ববাদ এবং উদারনৈতিক সমতাবাদ। এই তিনটি প্রধান ভাগে তিনি সমকালীন উদারনীতিবাদকে বিভক্ত করেছেন। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে ইচ্ছা স্বাতন্ত্র্যবাদ। নয়া উদারনীতিবাদ মূলত সনাতন উদারনীতিবাদের এমনই একটি সংস্করণ যে এই মতবাদ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্বে আস্থাশীল হওয়ার দরুন এই মতবাদে বিশ্বাসী রাষ্ট্রচিন্তাবিদরা জনকল্যাণকর রাষ্ট্র এবং ব্যক্তির অর্থনৈতিক কাজকর্মে রাষ্ট্রের হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের চরম বিরোধিতা করেছেন। অর্থাৎ ইচ্ছা স্বাতন্ত্র্যবাদীরা তারা ব্যক্তি স্বাতন্ত্র্যকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং এক্ষেত্রে বার্কলের মতে যে এর দুটো গুরুত্বপূর্ণ দিক আছে। সেই দুটো গুরুত্বপূর্ণ দিক কি? প্রথমত হচ্ছে অবাধ আন্তর্জাতিক বাণিজ্যের পথে অবস্থিত যে বাধাগুলি সেগুলিকে অপসারণ করা, আন্তর্জাতিক বাণিজ্যের পথে যে সমস্ত বাধাগুলো আছে সেই সমস্ত বাধাগুলোকে দূর করা, এবং দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের জনহিতকর কাজকর্মের অবসান ঘটিয়ে তার ক্ষমতাগুলিকে সংকুচিত করা। তো ইচ্ছা স্বাতন্ত্র্যবাদ বা নয়া উদারনীতিবাদের মধ্যে কিছু পার্থক্য থাকার দরুন নরম্যান বেরি নয়া উদারনীতিবাদকে আবার দুটি ভাগে ভাগ করেছেন। তার একটি হলো পরিণতিবাদ এবং দ্বিতীয়টি হলো অধিকার সংক্রান্ত উদারনীতিবাদ বা নৈতিক নয়া উদারনীতিবাদ। নরম্যান বেরি ইচ্ছা স্বাতন্ত্র্যকেও আবার দুটি ভাগে ভাগ করেছেন। প্রথম পরিণতিবাদ, দ্বিতীয় অধিকার সংক্রান্ত বা নৈতিক নয়া উদারনীতিবাদ।
পরিণতিবাদ কি না, পরিণতিবাদ মুক্ত সমাজ গঠনের তত্ত্বে বিশ্বাসী, যেখানে সামাজিক সুখ প্রতিষ্ঠার স্বার্থে স্বাধীনতাকে অধিক গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। এই নীতির যারা প্রবক্তা অর্থাৎ বুকানন, ডেসমন্ড কিং, এরা মনে করেন সমাজ ও রাষ্ট্রকে যথাযথভাবে উপলব্ধি করতে হবে ব্যক্তির আচরণ এবং কার্যাবলীর মাধ্যমে। বুকানন বলেছেন যে এমন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেখানে রাজনীতিবিদ ও আমলাদের কার্যাবলী যথেষ্ট সীমিত থাকবে। এর ফলে ওইসব প্রতিষ্ঠানের মধ্যে ব্যক্তিগত পছন্দ যথাযথভাবে প্রতিফলিত হয়। দ্বিতীয় যেটি রয়েছে সেটি হলো অধিকার সংক্রান্ত উদারনীতিবাদ বা নৈতিক নয়া উদারনীতিবাদ। এই ধারাটির প্রধান প্রবক্তা যিনি, তার নাম রবার্ট নজিক। তিনি সর্বাপেক্ষা কম শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠার উপরে গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ রাষ্ট্র যত কম শক্তিশালী হবে ততই ভালো, ততই মঙ্গল। রবার্ট নজিক সম্পত্তির উপরে ব্যক্তিগত অধিকার প্রতিষ্ঠার প্রতি জোরালো বক্তব্য রেখেছিলেন। তার মতে সম্পদের বন্টনের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত করে সমাজে সাম্য প্রতিষ্ঠা করা একটি অনৈতিক কাজ হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ সম্পদের বন্টনের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত করা হলে সেটি সামাজিক অসাম্য হবে। দ্বিতীয় যে ধারাটি উদারনৈতিক বহুত্ববাদ। উদারনৈতিক বহুত্ববাদকে উদারনীতিবাদের অনিশ্চয়তা থেকে মুক্তির উপায় হিসাবে চিহ্নিত করা হয়েছে। জন গ্রে তার লিবারালিজম নামক গ্রন্থে উদারনৈতিক বহুত্ববাদের দুটি গুরুত্বপূর্ণ রূপকে চিহ্নিত করেছেন। তার একটি রূপ হলো বহু সংস্কৃতিবাদ এবং দ্বিতীয় হলো সম্প্রদায়বাদ। বহু সংস্কৃতিবাদ কি? উদারনৈতিক চিন্তাধারা তথা বহু সংস্কৃতিবাদের প্রধান যারা প্রবক্তা তারা হলেন উইল কিমলিকা, চার্লস টেলর, এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা। তো বহু সংস্কৃতিবাদের মূল যে কথা সেটি হলো যে সাংস্কৃতিক বৈচিত্র্যকে কোনোভাবেই অস্বীকার করা সম্ভব নয়, কারণ সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে আন্তঃসম্পর্ক বিরাজ করে। অর্থাৎ সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য, প্রত্যেক মানুষের যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে সেটি কোনোভাবে অস্বীকার করা যায় না এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে। দ্বিতীয় অংশটি কি? দ্বিতীয় হচ্ছে যে সংস্কৃতির অভ্যন্তরীণ বৈচিত্র্য থাকা সত্ত্বেও তা মানুষকে একে অপরের সঙ্গে যুক্ত করেছে। অর্থাৎ প্রত্যেকটা হয়তো মানুষের মধ্যে সংস্কৃতিগত ভিন্নতা রয়েছে, কিন্তু তাও এই সংস্কৃতি মানুষকে অপরের সঙ্গে যুক্ত করে। এই তত্ত্বের প্রবক্তারা প্রতিটি সংস্কৃতির নিজস্ব সত্তাকে স্বীকৃতি প্রদান করার জন্য রাজনৈতিক মূল্যবোধের ক্ষেত্রকে বর্জন করেছেন। দ্বিতীয় যে অংশটি সেটি হল সম্প্রদায়বাদ। সম্প্রদায়বাদ এমন একটি রীতি বা পদ্ধতি যার উদ্ভব ঘটেছে পাশ্চাত্যের উদারনীতিবাদকে সংকটের হাত থেকে রক্ষা করার জন্য। বলা যেতে পারে এই রীতিটিও বহু সংস্কৃতিবাদ তত্ত্বের সমতুল্য, প্রায় একই রকম। স্যান্ডেল, ম্যাকিন্টায়ার প্রমুখ প্রবক্তারা সম্প্রদায়বাদ এবং সম্প্রদায়জনিত সামাজিক তাৎপর্যকে ভিত্তি হিসাবে গ্রহণ করার জন্যই সর্বজনীন উদ্দেশ্যকে বর্জন করেছেন।
সম্প্রদায়বাদীরা মনে করেন মানুষের মধ্যে বিরোধের পরিবর্তে পারস্পরিক সহযোগিতার ভাব ও অভিপ্রায় এগুলি বর্তমান রয়েছে। এই মতবাদীরা মানুষের জীবনে ব্যক্তি স্বাধীনতা অপেক্ষা সম্প্রদায় ভিত্তিক সংঘের উপরে গুরুত্ব আরোপ করেছেন। সম্প্রদায়বাদ উদারনীতিবাদের বিপরীতপন্থী মতবাদ। এই যুক্তি খণ্ডন করার জন্য সম্প্রদায়বাদীরা উদারনীতিবাদকে নস্যাৎ করার পরিবর্তে সেই মতবাদের মনুষ্যত্বপূর্ণ রূপ সর্বসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন। অর্থাৎ অনেকে মনে করেন যে সম্প্রদায়বাদ এবং উদারনীতিবাদ দুটি আলাদা, কিন্তু তা নয়। এবং কথা বলা যায় যে উদারনীতিবাদকে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই সম্প্রদায়বাদের মূল উদ্দেশ্য। তৃতীয় যে ধারাটি সেটি হলো উদারনৈতিক সমতাবাদ। সমকালীন উদারনীতিবাদের আরেকটি ধারা এটি উদারনৈতিক সমতাবাদ। এই উদারনৈতিক সমতাবাদকে আবার দুভাগে ভাগ করা যায়। প্রথম নয়া সমতাবাদ এবং দ্বিতীয় সম্পদের সমতাবাদ। নয়া সমতাবাদের অন্যতম প্রবক্তা তিনি হলেন জন রলস। তিনি দেখাতে চেয়েছিলেন যে উদারনৈতিক ও সমাজতান্ত্রিক উভয় নীতি একসঙ্গে সহাবস্থান করতে পারে। উদারনৈতিক নীতি এবং সমাজতান্ত্রিক নীতি দুটি একসঙ্গে থাকতে পারে। তার বক্তব্যের মূল যে বিষয় সেটি হলো স্বাধীনতা, আত্মসম্মান, সুযোগ, আয় ও সম্পদের মতো সমাজের সকল মূল্যবোধকে সকলের মধ্যে সমানভাবে বণ্টন করে দেওয়া হোক। স্বাধীনতা, সম্মান, সুযোগ সুবিধা, সম্পদ সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হোক। এবং তার মতে ন্যায়ের অর্থ হলো ন্যায্যতা, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। রলসের মতে ন্যায্যতা হিসাবে ন্যায়ের ধারণা এর আবার এটি দুটি নীতি এবং দুটি অগ্রাধিকারের নিয়মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এ সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী ক্ষেত্রে আরও যখন আমরা উঁচু ক্লাসে উঠব তখন এই ব্যাপারে আমরা আবার বিস্তারিত এই বিষয়টা জানব। তো আমাদের এইটুকু জেনে রাখা দরকার যে রলসের যে তত্ত্ব সেটি হলো ন্যায়ের অর্থ হলো ন্যায্যতা। তিনি ন্যায় সম্পর্কে তার মতবাদ দিয়েছিলেন এবং তার মতে ন্যায়ের অর্থই হলো ন্যায্যতা এবং ন্যায্যতা হিসাবে ন্যায়ের দুটি নীতি আছে এবং দুটি অগ্রাধিকারের নিয়ম রয়েছে। দ্বিতীয় যে অংশটি রয়েছে সেটা হলো সম্পদের সমতাবাদ। উদারনীতিবাদকে সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য করে গড়ে তোলার জন্য রোনাল্ড ডায়রকিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার মতে নাগরিকদের জীবনকে উন্নত করার জন্য সরকারকে সম্পদের বণ্টনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে এবং তিনি বাজার চলতি নিয়ম পদ্ধতির দ্বারা সম্পদের বণ্টনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পদের বণ্টন ব্যবস্থার দ্বারা বোঝাতে চেয়েছিলেন যে এই ধরনের বণ্টনের ফলে প্রত্যেকে একই পরিমাণ সম্পদ না পেলেও
তাদের প্রাপ্তির পরিমাণ অনুযায়ী সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ আমরা এই পুরো সমকালীন উদারনীতিবাদে দেখলাম যে তিনটি অংশ রয়েছে এবং এটি গড়ে উঠেছে সংশোধনমূলক উদারনীতিবাদের একটা সংশোধনী হিসাবে, এবং এখানে সনাতন উদারনীতিবাদের পুনরাবৃত্তি ঘটেছে এবং সেটি অত্যাধুনিকভাবে। এই সমকালীন উদারনীতিবাদের তিনটি ধারা রয়েছে: ইচ্ছা স্বাতন্ত্র্যবাদ, উদারনৈতিক বহুত্ববাদ এবং উদারনৈতিক সমতাবাদ। ইচ্ছা স্বাতন্ত্র্যবাদের বা নয়া উদারনীতিবাদের আরও দুটি অংশ রয়েছে, একটি হলো পরিণতিবাদ এবং দ্বিতীয় হলো অধিকার সংক্রান্ত উদারনীতিবাদ। দ্বিতীয় ধারা উদারনৈতিক বহুত্ববাদ, এর দুটি অংশ রয়েছে, বহু সংস্কৃতিবাদ এবং সম্প্রদায়বাদ। আর উদারনৈতিক সমতাবাদেরও দুটি অংশ রয়েছে, দুটি ভাগ রয়েছে, একটি হলো নয়া সমতাবাদ আর দ্বিতীয় হলো সম্পদের সমতাবাদ। তো পুরো আলোচনা থেকে আমাদের এটাই মনে হয় বা আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে সমকালীন উদারনীতিবাদের মূল যে বৈশিষ্ট্য সেটি হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। এখানে রাষ্ট্রের পরিবর্তে ব্যক্তিকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতার উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বহুজাতিক সংস্থা সংগঠনগুলির অবাধ স্বাধীনতাকে গুরুত্ব প্রদান করাও হয়েছে। তো এই ছিল আজকে আমাদের সমকালীন উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা। এই প্রসঙ্গে যদি তোমাদের কারো কিছু বলার থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং তোমরা এ সম্পর্কে তোমাদের যে সমস্ত পাঠ্যপুস্তক রয়েছে সেই সমস্ত পাঠ্যপুস্তক তোমরা দেখতে পারো। যদি তোমাদের হাতের কাছে কোনো রেফারেন্স বই থেকে থাকে সেগুলো তোমরা দেখতে পারো। তবে উদারনীতিবাদ, এই উদারনীতিবাদ থেকে বড় প্রশ্ন 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আসার তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ গত বছর অর্থাৎ 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উদারনীতিবাদ এই অংশ থেকে একটি বড় প্রশ্ন এসেছে। তো এখান থেকে বড় কোশ্চেন আসার তেমন কোনো সম্ভাবনা নেই। তোমরা বাড়িতে এটা নিজেদের মতো করে অবশ্যই পড়বে এবং জানবে। এর পরের দিনে আমরা আলোচনা করব উদারনীতিবাদের যে সমস্ত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।